অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি, ভয়েস অফ আমেরিকাকে বললেন প্রধান উপদেষ্টা। তরুণদের হাত ধরে নতুন নেতৃত্বের আশা। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবি যৌক্তিক বললেন পরামর্শ কমিটির প্রধান, আরও পর্যালোচনা করে সিদ্ধান্ত। প্রশাসনের আশ্বাসে টানা ৫৩ ঘণ্টা পর নবীনগর চন্দ্রা মহাসড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা, বার্স গ্রুপের মালিক গ্রেপ্তার। এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ আওয়ামী লীগ নেতাদের ভারতে পালানোর বিষয়টি খতিয়ে দেখছে র্যাব, দুর্গাপূজায় থাকছে কঠোর নিরাপত্তা। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজা। এখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘে সাধারণ পরিষদে দেয়া ভাষণ শেষে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ভয়েস অফ আমেরিকা বাংলা সার্ভিসকে দেয়া সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের তরুণদের হাত ধরেই নতুন নেতৃত্ব আসা উচিত, তারাই এদেশের ভবিষ্যৎ রচনা করবে। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্টে। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে স্বাগত। জাতিসংঘে ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে থাকার সময় ভয়েস অফ আমেরিকা বাংলা সার্ভিসকে সাক্ষাৎ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এক ধরনের বিচার করবেন, আরেক ধরনের বিচার করবেন, সেটার বিরুদ্ধেই তো কোনো। বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে প্রশ্নের জবাব দেন প্রধান উপদেষ্টা। মত দেন তরুণদের নেতৃত্বে আসার উপর। সরকার কখন মেয়াদ ঠিক করবে সেটা সরকারকে বলতে হবে। সরকার না বলা পর্যন্ত তো সেটা সরকারের মেয়াদ হচ্ছে না। মানে সরকার বলতে তো আমাদেরই বলতে হবে, আমাদেরকে বলতে হবে। আমাদের মুখ থেকে যখন শুনবেন তখন সেটাই হবে তারিখ। তাহলে উপদেষ্টা পরিষদ এখনো এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেই? আমরা আলোচনা করেছি কিন্তু সিদ্ধান্ত নেয়নি। তরুণদের হাতে ছেড়ে দেওয়া, আমি বরাবরই বলে এসছি এখানে দায়িত্ব পালন করার আগে থেকেই বলছি যে তরুণদের হাতে, কারণ তারাই তাদের ভবিষ্যৎ নিজেরা রচনা করবে। আমরা তাদের হয়ে রচনা যেটা করব সেটা ঠিক হবে না। তো কাজেই আমি মনে করি, আবারও মনে করি যে সারা বাংলাদেশের বিষয় নয়, সারা দুনিয়াতে তরুণদের হাতে দায়িত্ব দিয়ে দেওয়া ভালো। প্রতিবেশী ভারতের সাথে সম্পর্কের উন্নয়নের প্রশ্নে তিনি বলেন, দুই দেশের স্বার্থেই সুসম্পর্ক বজায় রাখা জরুরি। আমরা দুই প্রতিবেশী, এই প্রতিবেশীর মধ্যে সম্পর্ক ভালো না হলে কোনো জাতির পক্ষে এটা মঙ্গলজনক হয় না। তাদের জন্য মঙ্গলজনক হবে না, আমাদের জন্য মঙ্গলজনক হয় না। আমাদের দুজনেরই, দুই দেশেরই স্বার্থ হলো যে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক, মধুর সম্পর্ক গড়ে তোলা। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পূর্ণ করে একটি নিরপেক্ষ, সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজন করাই সরকারের মূল লক্ষ্য বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনার সামনের মূল লক্ষ্যটা কি? মূল লক্ষ্য হলো সংস্কার করা, একটা নির্বাচন দেওয়া, নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা। নূর মোহাম্মদ ভুইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা নির্ধারণে গঠিত কমিটির প্রধান সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুঈদ চৌধুরী বলেছেন, বিক্ষোভকারীদের দাবি যৌক্তিক, তবে বয়সসীমা কত হবে সেটি আরও পর্যালোচনা করে পরবর্তীতে জানানো হবে। এ সময় আন্দোলনের সমন্বয়কারী রাসেল আল মাহমুদ বলেন, সদস্য সমাধানের আশ্বাস দিয়েছেন কমিটির আহ্বায়ক। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়ার আরেকটি রিপোর্ট। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরীকে আহ্বায়ক করে কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। এই কমিটি আগামী ৭ দিনের মধ্যেই সরকারের চাকরির বয়সসীমা নিয়ে পরামর্শ দেবে। এরই মধ্যে দ্বিতীয় কর্মদিবসে সচিবালয় জনপ্রশাসন মন্ত্রণালয়ে আহ্বায়ক কমিটির সাথে বৈঠক করে চাকরিতে বয়সসীমা ৩৫ প্রত্যাশী ৮ সমন্বয়ক আমাদের সাথে আলোচনা করার জন্য। বৈঠক শেষে সমন্বয়করা বলেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫-এর দাবিতে বাস্তবসম্মত সমাধানের আশ্বাস দিয়েছে কমিটির আহ্বায়ক। আমাদের যে দাবি যৌক্তিক, এই যৌক্তিকতার পক্ষে প্রত্যেকজন স্যার আমাদের কথা শুনেছেন এবং আমাদের দাবি যৌক্তিক। এই যৌক্তিকতার নিরিখে আমাদের আলোচনাগুলো স্যাররা অ্যাপ্রিসিয়েট করেছেন এবং স্যাররা আমাদের কথাগুলোকে বিশ্লেষণ করে আগামী ৭ কার্য দিবসের মধ্যে একটি চমৎকার বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য একটি প্রতিবেদন প্রকাশ করবেন। যেহেতু আমরা ৭ দিন আমাদের সময় দিয়েছে, ৭ দিনের ভেতরে বা পরবর্তী সময়েও আমরা 12 জন বাদ দিয়ে যে কেউ তো এই আন্দোলনে ডাক দিতে পারে। যদি অন্য কোনো গ্রুপ বা গোষ্ঠী এই আন্দোলনে ডাক দেয় এবং তারা যদি দেশে কোনো অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি করে, সেই দায়ভার আমরা 12 জন নিব না।
এ সময় কমিটির প্রধান সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুহিত চৌধুরী বলেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫-এর দাবি যৌক্তিক। এখন আমরা সার্বিক পরিস্থিতির আলোকে সরকারের বর্তমান নীতিমালা, সরকারের ভবিষ্যৎ কর্মপন্থা সব কিছু চিন্তা করে আমরা এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নেব। কিন্তু এই মুহূর্তে আজকে আমার পক্ষে বলা সম্ভব না। তবে তাদের যে বক্তব্যটা, যে বয়স বৃদ্ধি করার যৌক্তিকতা আছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে বয়সসীমা কত হবে সেটি আরো পর্যালোচনা করে পরবর্তীতে জানানো হবে বলে জানান আব্দুল মুহিত চৌধুরী। এখন কতটুকু করা যা যৌক্তিক সেটা আমরা আবার সার্বিক পরিস্থিতির আলোকে চিন্তা করব, করে ফাইনালি আমরা চূড়ান্ত করলে তখন আবার আমরা বলতে পারবো যে এটা আমরা করেছি। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সার্ভিস বেনিফিট ও ক্ষতিপূরণের দাবিতে টানা ৫৩ ঘণ্টা পর নবীনগর চন্দ্রা মহাসড়কের অবরোধ প্রত্যাহার করেছেন শ্রমিকরা। এছাড়া দুপুর ১টার দিকে মহাসড়ক থেকে সরে যান বার্স গ্রুপের শ্রমিকরা। এর আগে গত সোমবার সকাল ৯টার দিকে পাওনাদি পরিশোধের দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়কটি অবরোধ করে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা জানান, আজ প্রশাসনের পক্ষ থেকে তাদের জানানো হয় বার্স গ্রুপের মালিককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের খবর পেয়েই সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন তারা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ আওয়ামী লীগ নেতাদের ভারতে পালিয়ে যাওয়ার বিষয়টি খতিয়ে দেখছে র্যাব বলে জানিয়েছে র্যাবের মিডিয়া পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুমিন ফেরদৌস। তিনি বলেছেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বৈধভাবে গেছে নাকি অবৈধভাবে গেছে সেই সম্পর্কে কোনো তথ্য নেই। তবে রাজধানীর কারণ বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে ব্রিফিংয়ের সময় তিনি এসব কথা জানান। সাইফুল ইসলাম নয়নের রিপোর্ট, আর ক্যামেরায় ছিলেন আবির হোসেন। সমসাময়িক বিষয় নিয়ে রাজধানীর কারণ বাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুমিন ফেরদৌস। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ আওয়ামী লীগের অনেক নেতা অবস্থান সম্পর্কে গণমাধ্যমে জেনেছে র্যাব। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আপনার মতো আমি এটা একটা টিভি চ্যানেলে দেখতে পেয়েছি। আমি আসলে এই বিষয়ে বিস্তারিত জানি না। আপনি যেভাবে জানতে পেরেছেন আমিও ঠিক সেভাবেই জেনেছি। আমরা আমাদের যে সকল টিম আছে তারা অবশ্যই কাজ করছে এবং কাজ করে যাচ্ছে, এবং আমরা আমাদের সামর্থ্যে সবটুকু দিয়ে আমরা কাজ করে যাব। ছাত্র আন্দোলনের সময় গুলিবর্ষণকারী হামলাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তারই ধারাবাহিকতায় আওয়ামী লীগের এমপি মন্ত্রী সহ ১১৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি। সর্বদা প্রস্তুত আছি, আমরা সবসময় কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও কাজ করে যাব। দেখবেন গতকালকের খবর বা প্রতিদিনই কিন্তু আমাদের কিছু না কিছু অ্যাচিভমেন্ট আছে। আমরা প্রায় বড় পর্যায়ের ৩৯ জন নেতাকে কিন্তু আমরা এখন পর্যন্ত গ্রেফতার করতে পেরেছি। আসন্ন দুর্গাপূজায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও গুজব প্রতিরোধে কাজ করছে র্যাব। আলোচনা করে আমরা কিন্তু প্রত্যেকটি পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যবস্থা করে যাচ্ছি। আমাদের গোয়েন্দা নজরদারি আছে। আমাদের যে কোনো জায়গায় যদি কোনো ধরনের নাশকতার বা কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে চায়, আমরা সার্বক্ষণিকভাবে নিরাপত্তা দেওয়ার জন্য সেখানে প্রস্তুত থাকব। ব্রিফিংয়ে গুলশানে আলোচিত জোড়া খুনের ঘটনায় রুমন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুমিন ফেরদৌস। এই যে ভিকটিম মোহাম্মদ রফিকুল ইসলাম এবং সাব্বির 15 বছর বয়সী, তাদেরকে তারা হত্যা করবে। ঘুমন্ত অবস্থায় মোহাম্মদ রফিকুল ইসলাম এবং সাব্বিরকে কুপিয়ে জখম করে এবং তাদেরকে সেখানে মৃত অবস্থায় আমরা 28 তারিখে উদ্ধার করি। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দেশের যে কোনো প্রয়োজনে বিএনপি মানুষের পাশে থাকবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AJM জাহিদ হোসেন। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির ত্রাণ সংগ্রহ কমিটির সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। বলেন, বন্যা পরবর্তী পুনর্বাসনের অংশ হিসেবেই শিক্ষার কার্যক্রম স্বাভাবিক করতে কাজ করছে এই দলটি। কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। বরাবরের মতোই দক্ষিণাঞ্চলে এবারের ভয়াবহ বন্যায় মানুষের পাশে দাঁড়িয়েছে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বন্যা পরবর্তী পুনর্বাসনের ক্ষেত্রেও গুরুত্ব দিয়ে কাজ করছে সংগঠনের নেতাকর্মীরা। এরই অংশ হিসেবে কৃষকদের রবি শস্য সরবরাহ করা হয়েছিল। এখন গুরুত্ব দেওয়া হচ্ছে শিক্ষাকে। বিএনপি রাজনৈতিক দল হিসেবে
যে সহযোগিতা করা দরকার সহযোগিতা করে যাচ্ছে। বিএনপির ত্রাণ সংগ্রহ কমিটির সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর AJM জাহিদ বলেন, দেশের মানুষকে বিপদে ফেলে পালিয়ে যাওয়ার ইতিহাস বিএনপির নেই। দল সবসময় জনগণের পাশে থাকার দল, বন্যার্ত মানুষ শুধু নয়, যে কোনো প্রয়োজনে দেশের মানুষকে ফেলে পালিয়ে যাওয়ার ইতিহাস বিএনপির নাই। কাজে বিএনপি হচ্ছে সেই দল যেই দল জনগণের পাশে থাকে, যেই দলের নেত্রী কোনো অবস্থাতেই জনগণকে রেখে দেশের বাইরে চলে যায় নাই, ইতিহাস তার সাক্ষী। দেশে যারা শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চায় এমন সাম্প্রতিক বেশ কিছু ঘটনার উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারকে এসব বিষয়ে সমাধানে কঠোর হস্তে দমন করার আহ্বান জানান তিনি। সরকারকে বলবো, সবাইকে ফেরত এনে আগামী দিনে আইনের আওতায় নেন, সবগুলোকে গ্রেফতার করে আজকে যারা শাহাদত বরণ করেছে সেই ছাত্র জনতা বলেন, আর বিএনপির গত 16 বছর আন্দোলনে ইলিয়াস আলী, চৌধুরী আলম, হিরু সহ আমাদের যে সমস্ত শত শত নেতাকর্মী গুম হয়েছে, প্রত্যেকটার বিচার করতে হবে। জানান, শুধু বন্যা দুর্গতদের নয়, রংপুর, নীলফামারী, গাইবান্ধা, লালমনিরহাট ও ফেনীতে 137 শহীদের সবাইকে সহায়তা করবে বিএনপি। বিএনপি হচ্ছে বীরের দল, বিএনপি হচ্ছে দেশের মানুষের দল, বিএনপি হচ্ছে মুক্তিযোদ্ধাদের দল। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এই পর্যায়ে থাকছে সারা বাংলার খবর। খাগড়াছড়িতে শিক্ষকের মৃত্যুর ঘটনার জেরে পাহাড়ি বাঙালি দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে 4 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত 144 ধারা জারি থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান। এছাড়া এই ঘটনায় 2টি মামলা হয়েছে, যদিও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এদিকে 144 ধারা জারি থাকলেও খাগড়াছড়িতে জনজীবন স্বাভাবিক রয়েছে। খুলেছে দোকানপাট, সড়কে ছোটখাটো যানবাহনও দেখা গেছে। এর আগে গতকাল দুপুরে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের 7ম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ তুলে একই প্রতিষ্ঠানের শিক্ষক সোহেল রানাকে পাহাড়ি শিক্ষার্থী ও বহিরাগতরা পিটিয়ে হত্যা করে। এই খবর ছড়িয়ে পড়লে পাহাড়ি বাঙালিদের মধ্যে কয়েক দফায় সংঘর্ষ হয়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। বেশ কয়েকদিন ধরে হুঁশিয়ার করার পর অবশেষে ইসরায়েলকে লক্ষ্য করে বড় ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তেল আবিব দাবি করছে ইসরায়েলি ভূখণ্ডে একযোগে শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইরানের দিক থেকে ইসরায়েলের ওপর স্মরণকালের সবচেয়ে ভয়াবহ হামলা বলে দাবি করা হচ্ছে এটিকে। ইরান থেকে ছোড়া মিসাইলগুলো ইসরায়েলে পৌঁছাতে মাত্র 12 মিনিট সময় লেগেছে বলে দাবি করা হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে। এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইরানের এই আকস্মিক হামলার ঘটনায় ইতোমধ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে ইসরায়েল জুড়ে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার মুখে ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভা জরুরি বাংকারে আশ্রয় নিয়েছে। সেখানে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানকে সতর্ক করে বলেন, ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার জন্য চড়া মূল্য চোকাতে হবে। মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক ডাকা হয়েছে। ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরপরই এই বৈঠক ডাকা হয়। আমাদের এই পর্যায়ে থাকছে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। ভারতের মহাত্মা গান্ধীর 155তম জন্মদিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত বাংলাদেশের মাঝে পণ্য আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে বন্দরের অভ্যন্তরের কার্যক্রম ও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। হিলি কাস্টমস জানায়, ভারতের মহাত্মা গান্ধীর 155তম জন্মদিবস উপলক্ষে ভারতের সরকারি ছুটি থাকায় আজ হিলি স্থলবন্দর দিয়ে দুদেশের মাঝে পণ্য আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। আগামীকাল সকাল থেকে পুনরায় বন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য আবারও চালু হবে। তবে বন্দরের অভ্যন্তরে পণ্য লোড আনলোড সহ সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার।
অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি, ভয়েস অফ আমেরিকাকে বললেন প্রধান উপদেষ্টা। তরুণদের হাত ধরে নতুন নেতৃত্বের আশা। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবি যৌক্তিক, বললেন পরামর্শ কমিটির প্রধান। আরও পর্যালোচনা করে সিদ্ধান্ত। প্রশাসনের আশ্বাসে টানা ৫৩ ঘণ্টা পর নবীনগর চন্দ্রা মহাসড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা। বার্ডস গ্রুপের মালিক গ্রেপ্তার। এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ আওয়ামী লীগ নেতাদের ভারতে পালিয়ে যাওয়ার বিষয়টি খতিয়ে দেখছে র্যাব। দুর্গাপূজায় থাকছে কঠোর নিরাপত্তা। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।